শিক্ষার্থীরা, জিআরবিটি গ্রুপ সি এর আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি জিআরবিটি গ্রুপ সি পেপার ওয়ানে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই টপিকের উপরে 2 নম্বর ক্লাস করতে চলেছি। অর্থাৎ ইতিমধ্যে আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে 1 নম্বর ক্লাস করে নিয়েছি। তোমরা যারা যারা ক্লাসটি দেখোনি, ইউটিউবে ক্লাসটি রয়েছে, তোমরা দেখে নেবে। কারণ 1 নম্বর ক্লাসটি দেখলে পরেই তোমাদের একটি ধারাবাহিকতা আসবে এবং আজকের এই 2 নম্বর ক্লাসে আমি যে আলোচনাটা করব সেই আলোচনাটা তোমরা সহজে বুঝতে পারবে। চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করছি। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার ক্লাসে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস দেব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর সময় নষ্ট না করে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমত, আমরা যদি সেন্টেন্সকে আমাদের নিজেদের মতো করে 2 ভাগে ভাগ করে নিই, একটা ভাগে যদি আমি ইনডিফিনিট, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, এবং আরেকটা ভাগে যদি আদার্স সেন্টেন্স যেগুলো রয়েছে ওইগুলোকে যদি রাখি, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের যে সেন্টেন্সগুলো রয়েছে ওই সেন্টেন্সগুলোতে মেইন ভার্বের আগে আমরা কোনো রকম অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি না। এটা একটা এক্সাম্পল দিলেই তোমরা বিষয়টা স্পষ্ট বুঝতে পারবে। যেমন এখানে আমি ইনডিফিনিট টেন্সের মধ্যে একটা সেন্টেন্স লিখছি যে হি ওয়েন্ট টু স্কুল। লক্ষ্য করো, এখানে ওয়েন্টের আগে আমরা কিন্তু কোনো রকমের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করিনি। কিন্তু আদার্স যে সেন্টেন্সগুলো রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা সেটা কন্টিনিউয়াস সেন্টেন্স টেন্সে লিখি বা পারফেক্ট টেন্সে লিখি বা পারফেক্ট কন্টিনিউয়াসে লিখি, প্রত্যেকটা সেন্টেন্সে দেখবে যে মেইন ভার্বের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হয়। যেমন আই অ্যাম গোয়িং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ ডান, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ বিন ডুইং, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে আমরা যখন ফিউচার কন্টিনিউয়াসে লিখব, ফিউচার পারফেক্টে লিখব বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে লিখব, প্রত্যেকটা টেন্সেই দেখবে সেন্টেন্সের মধ্যে ভার্বের আগে আমাদের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। শুধুমাত্র ইনডিফিনিট টেন্সের মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই দুইটার ক্ষেত্রে আমাদেরকে মেন ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় না। অর্থাৎ তোমরা যদি কোনো সেন্টেন্স দেখো যেখানে সাবজেক্টের পরপরই মেন ভার্ব রয়েছে, সেটা প্রেজেন্ট ফর্মে বা পাস্ট ফর্মে, ধরে নেবে যে ওইটা হয়তো প্রেজেন্ট ইনডিফিনিটে নয়তো পাস্ট ইনডিফিনিটে। আর যদি অক্সিলারি ভার্ব থাকে মেন ভার্বের আগে, তখন আদার ফর্মস অফ টেন্স যেগুলো রয়েছে ওইগুলোর মধ্যে এই সেন্টেন্সগুলো রয়েছে। তো এটা আমি কেন তোমাদের বলছি, এটা বলার কারণটা হচ্ছে যদি ইনডিফিনিটে থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিটে যদি থাকে, সেগুলোকে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভে করতে একটা নিয়ম ফলো করতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাদের আরেকটা নিয়ম মেনে সেই ট্রান্সফরমেশনগুলো করতে হবে। আমি প্রথমত তোমাদের বোঝার সুবিধার্থে ওই সেন্টেন্সগুলোই লিখছি যে সেন্টেন্সগুলোতে মেইন ভার্বের আগে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। যেমন একটা সেন্টেন্স আমি লিখছি যে হি ইজ ডুইং দি ওয়ার্ক, এবং বলা হলো যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাকে ট্রান্সফরমেশন করতে হবে। কোন সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে হবে। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি এই সেন্টেন্সটাকে ট্রান্সফরমেশন করতে হয়, সবার আগে তুমি দেখবে যে এখানে অক্সিলারি ভার্ব কি ব্যবহার করা হয়েছে। অক্সিলারি ভার্ব রয়েছে মেইন ভার্বের আগে ইজ, তাহলে প্রথমে আমাকে লিখতে হবে ইজ। এইবার অক্সিলারি ভার্বটা লেখার পরপরই
তোমাকে নট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? নট ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখছি, সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বের পরে যদি নট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে আমার আনসারের মধ্যে নটটা বাদ দিয়ে দিতে হবে। আর যদি নট না থাকে, তাহলে অক্সিলারি ভার্বের পরে আমাকে নট লিখতে হবে। তাহলে আমি লিখলাম ইজ নট। এবার সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টটা কি আছে? হি। তাহলে লিখে নিলাম হি ইজ নট হি। এবার রিমেনিং যে পার্টটা রয়েছে সেন্টেন্সের, ওই পার্টটা তোমাকে লিখতে হবে। কি রয়েছে? ডুইং দি ওয়ার্ক, এবং এটার সর্বশেষে তোমাকে একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, কোশ্চেন মার্ক। এবার অর্থ দেখো, হি ইজ ডুইং দি ওয়ার্ক, সে কাজটি করছে। আর এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে ইজ নট হি ডুইং দি ওয়ার্ক, সে কি কাজটি করছে না। মানে কি? মানে কি সে কি কাজটি করছে না, মানে সে কাজটি করছে। অর্থাৎ আমরা মিনিং এর কোনো পরিবর্তন না করে কিন্তু এই ক্ষেত্রে কি করলাম, এই ট্রান্সফরমেশনটা আমরা করে নিলাম। অর্থাৎ মুদ্রা কথা হলো, কোনো একটা সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, আমাদেরকে সেই অক্সিলারি ভার্বটা লিখতে হবে। লিখে সেই অক্সিলারি ভার্বের পরে আমাদের নট লাগাতে হবে। আর যদি অক্সিলারি ভার্বের পরে নট থাকে অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেই নটটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি, যে শি উইল নট গো। শি উইল নট গো অর্থ কি? সে যাবে না। চলো আমরা এটাকে ইন্টারগেটিভ করি। প্রথমে আমরা কি করব? উইল লিখব। এবার উইলের পরে দেখো কি আছে? নট আছে, আমরা নটটাকে বাদ দিয়ে দেব। তাহলে আবার কি লিখতে হবে? সাবজেক্ট। তাহলে উইল শি, এবার রিমেনিং পার্ট রয়েছে কি? গো। কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এবার একটু মিনিংটা দেখো তো, শি উইল নট গো, সে যাবে না। আমি যদি বলি উইল শি গো, সে কি যাবে? মানে হচ্ছে সে যাবে না। অর্থাৎ মিনিংটা কিন্তু একই থাকছে। তাহলে মুদ্রা কথাটা হচ্ছে, আমাদের নট যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেই নটটা ইন্টারগেটিভ সেন্টেন্সে থাকবে না। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট না থাকে, সেই নটটা ইন্টারগেটিভ সেন্টেন্সে থাকবে। এরকম যে কোনো এক্সাম্পল যদি তোমাদেরকে দেওয়া হয়, তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে। যেমন দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। এটাকে ইন্টারগেটিভ আমরা কিভাবে করব? যেমন এখানে অক্সিলারি ভার্ব রয়েছে আর, আমরা সেই আরটাকে লিখব। তারপরে দেখব আমরা অক্সিলারি ভার্বের পরে নট আছে কি নেই। আমি দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্বের পরে আমাদের কোনো নট নেই, তাহলে এখানে তোমাকে নট লাগাতে হবে। তাহলে আর নট। এবার সাবজেক্ট লিখতে হবে দে, এবার রিমেনিং পার্ট প্লেয়িং ক্রিকেট। অবশ্যই তোমাকে ইন্টারোগেটিভ সাইনটা দিতে হবে। তাহলে আর নট দে প্লেইং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলছে না? তার মানেটা কি? মানেটা হচ্ছে দে আর প্লেইং ক্রিকেট। তাহলে আমরা বুঝে নিলাম, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, কিভাবে সেই সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভে আমরা করতে পারি। আরেকটা এক্সাম্পল দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। পারফেক্ট থেকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে রিতা হ্যাজ ডান দি ওয়ার্ক। অর্থ হচ্ছে রিতা কাজটি করেছে। তো এটাকে যদি আমরা করি, এখানে অক্সিলারি ভার্ব কি রয়েছে? হ্যাজ রয়েছে। তাহলে হ্যাজ আমাদের লিখতে হবে। এরপর আমাদের কি করতে হবে? তোমরাই বলতে পারবে। হ্যাজের পরে আমাদেরকে নট ব্যবহার করতে হবে। তারপরে কি? সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে রিতা। তাহলে হ্যাজ নট রিতা ডান দি ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভে করে নিলাম। এবার চলো আমরা প্র্যাকটিস করব ওই সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলোর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। অর্থাৎ ইনডিফিনিটের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে যে সেন্টেন্সগুলো রয়েছে, ওই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করব। তো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, শি ইটস রাইস, সে ভাত খায়। তো
তো এখানে দেখো মেইন ভার্বের আগে কোনো রকম অক্সিলারি ভার্ব নেই, তার মানে এটা ইনডিফিনিটে রয়েছে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে। কেন? কারণ আমরা ইট ব্যবহার করেছি। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিটে না হয়ে পাস্ট ইনডিফিনিটে থাকতো তাহলে ইটের পরিবর্তে হতো এইট। যেহেতু এটা ইট রয়েছে সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ওই সেন্টেন্সগুলোকে, যে সেন্টেন্সগুলো ইনডিফিনিটে থাকে প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিটে, এবং যে সেন্টেন্সগুলোর মধ্যে কি থাকে না, কোনো অক্সিলারি ভার্ব থাকে না, ওইগুলোকে আমরা কিভাবে ট্রান্সফরমেশন করব, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে পরিবর্তন করব। প্রথমত তুমি দেখে নেবে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে ভার্বটা নাকি পাস্ট টেন্সে আছে। যদি ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তোমাকে ডু দিয়ে প্রশ্নটা করতে হবে, অথবা ডাজ দিয়ে প্রশ্নটা করতে হবে। কখন ডু দিয়ে প্রশ্ন করতে হবে আর কখন ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে, আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার আছে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে তোমাকে ডাজ দিয়ে প্রশ্নটা শুরু করতে হবে, আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় সেই ক্ষেত্রে তোমাদেরকে ডু দিয়ে প্রশ্নটা শুরু করতে হবে। আর যদি এই ভার্বটা তুমি দেখো যে এটা পাস্ট টেন্সে রয়েছে তখন তোমাকে ডিড দিয়ে প্রশ্নটা শুরু করতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে এই সেন্টেন্সে আমরা প্রশ্নটা কি দিয়ে শুরু করব। এই সেন্টেন্সে যেহেতু আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং আমাকে প্রশ্নটা শুরু করতে হবে ডাজ দিয়ে, এবং তার পরপরই তোমাকে কি করতে হবে, নট লাগাতে হবে। তাহলে ডাজ নট। এবার সাবজেক্ট লিখতে হবে শি। এবার রিমেনিং পার্টের মধ্যে রয়েছে ইটস রাইস, কিন্তু আমরা ইটস লিখবো না, আমরা ইট লিখবো। কেন? কারণ এই এস এর পরিবর্তে তো আমি ডাজ লিখেছি, অর্থাৎ ভার্বের শেষে এস বা ইএস আছে বলেই কিন্তু আমি এখানে ডু না লিখে ডাজ লিখেছি, সুতরাং এখানে এসটা এখানে ডু এর সাথে চলে এসছে। সুতরাং এখানে আমাকে কি করতে হবে, শুধু মেইন ভার্বটাই লিখতে হবে। তাহলে ইট, তারপর থাকছে কি আমাদের রাইস, এটা কোশ্চেন মার্ক। আশা করি বুঝতে পেরেছ। এবার আরেকটা লিখছি, উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভার্বটা কি রয়েছে, ওয়েন্ট রয়েছে, তার মানে ভার্বটা কিন্তু প্রেজেন্টে নেই, ভার্বটা রয়েছে পাস্টে, তার মানে এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যদি পাস্ট ইনডিফিনিটে থাকে অর্থাৎ ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে তোমাকে প্রশ্নটা শুরু করতে হবে ডিড দিয়ে। তাহলে আমরা লিখলাম ডিড, তারপর আমাদের কি লিখতে হবে, নট, ডিড নট। এবার সাবজেক্টে কি রয়েছে, ওই। এবার রয়েছে কি, ওয়েন্ট। মনে রাখবে যখন তোমরা ডিড ব্যবহার করবে, ডিডটা কেন ব্যবহার করেছো, এখানে ভার্বটা পাস্ট ফর্মে আছে এই জন্য তোমরা ডিড ব্যবহার করেছো। যদি ডিড ব্যবহার করো তাহলে এই ক্ষেত্রে এখানে কখনোই আমরা ভার্বটাকে আর পাস্ট ফর্মে গিয়ে লিখবো না, ভার্বটা যে মেইন ভার্ব থাকবে ওই মেইন ভার্বের ফর্মে আমরা লিখব। তাহলে ওয়েন্টের মেইন যে প্রেজেন্ট ফর্মটা সেটা কি, সেটা হচ্ছে গো। তাহলে ডিড নট উই গো দেয়ার, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো দুইটা আমরা প্র্যাকটিস করছি, চলো তাহলে আর একটু সহজ হয়ে যাবে তোমাদের জন্য। আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। তো এখানে দেখো যে ভার্বটা দেওয়া রয়েছে বিলিভ, এটা কিন্তু প্রেজেন্টে দেওয়া রয়েছে, সুতরাং প্রেজেন্টে যেহেতু দেওয়া আছে আমাদের প্রশ্নটা কি দিয়ে করতে হবে, ডু দিয়ে করতে হবে, কারণ এক্ষেত্রে ভার্বটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, ভার্বটা হচ্ছে আই, অর্থাৎ এটা ফার্স্ট পারসনে আছে, সুতরাং আমাকে ডু দিয়ে প্রশ্নটা করতে হবে। তারপর নট ব্যবহার করতে হবে, ডু নট। তারপর সাবজেক্টটা কি রয়েছে, আই, তারপরে বিলিভ ইউ, অর্থাৎ ডোন্ট আই বিলিভ ইউ, আমি কি তোমাকে বিশ্বাস করি না, তার মানে হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করি। আরেকটা লিখে নিচ্ছি চলো, দে কেম হোম, তারা বাড়িতে এসেছিল। তো এখানে দেখো কেম ব্যবহার করা হয়েছে ভার্ব হিসেবে, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো পাস্টে যেহেতু রয়েছে তাহলে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সটা কি দিয়ে শুরু করতে হবে, ডিড দিয়ে শুরু করতে হবে, কারণ এখানে যদি কাম থাকতো তাহলে আমরা ডু বা ডাজ দিয়ে শুরু করতাম। যেহেতু এক্ষেত্রে কেম রয়েছে আমরা শুরু করব কি দিয়ে, ডিড দিয়ে।
এবং তারপর পরে আমাদেরকে নট ব্যবহার করতে হবে, অর্থাৎ ডিড নট দে। এবার আগের মতোই যখন আমরা ডিড ব্যবহার করব তখন ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে আমরা ব্যবহার করব। তো কেম ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? কাম। তাহলে কি হচ্ছে? ডিড নট দে কাম হোম। তারা কি বাড়ি এসেছিল না? তো এভাবে আমরা যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে পারবো। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব। সবার আগে আমরা দেখব যে সেন্টেন্সে মেইন ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব আছে কি নেই। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটাকে আমাদের সবার আগে লিখতে হবে। লিখে তারপরে আমরা নট ব্যবহার করব বা করব না, সেন্টেন্সে নট আছে কি নেই তার উপর ভিত্তি করে। তারপর আমরা রিমেনিং পার্টটা লিখে নেব সাবজেক্ট লেখার পর। আর যদি সেন্টেন্সের মধ্যে কোনো রকম অক্সিলারি ভার্ব না থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিটে থাকে, সেই ক্ষেত্রে ভার্বের টেন্সটাকে বিচার করতে হবে, এটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। যদি প্রেজেন্টে থাকে তাহলে আমাদের ডু অথবা ডাজ দিয়ে প্রশ্নটা শুরু করতে হবে। আর যদি পাস্টে থাকে তাহলে ডিড দিয়ে আমাদের প্রশ্নটা করতে হবে। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে ধরনের সেন্টেন্সে আমরা ডিড দিয়ে প্রশ্নটা করব ওই সেন্টেন্সে কিন্তু মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে। এই কয়েকটা নিয়ম তোমাদের মনে রাখলেই যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে পারবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। এভাবে আমরা ধারাবাহিকভাবে ট্রান্সফরমেশনের আদার্স যে সেন্টেন্সগুলো রয়েছে ওই সেন্টেন্সগুলোতে কিভাবে একটা থেকে আরেকটাকে আমরা ট্রান্সফরমেশন করব ওইগুলো আমরা ধারাবাহিকভাবে শিখে নেব। আজকের ক্লাস এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।